বিষয় রসায়ন প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় গুণগত রসায়ন। আজকের পাঠ শিরোনাম পরমাণুর মূল কণিকা, ইলেকট্রন আবিষ্কার, প্রোটন আবিষ্কার। প্রথমে আমরা পরমাণু কাকে বলে জেনে নেই। পান্না বলতে পারো পরমাণু কাকে বলে? যাক আমি বলছি, আজ তো আমি স্ক্রিনে দিয়েই ফেলেছি। জি স্যার, দেওয়া দেখো, আছে স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ থাক, আমি তোমাকে সেটি জিনিস শুরু করছি আগে এই পরমাণু দিয়ে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা সাধারণত যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তাকে পরমাণু বলে। প্রত্যেক মৌলের প্রতীক দ্বারা তার পরমাণুকে বোঝানো হয়। যেমন অক্সিজেনের প্রতীক আমরা জানি ও, হাইড্রোজেনের প্রতীক এইচ। অক্সিজেনের প্রতীক ও দ্বারা অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায়, হাইড্রোজেনের প্রতীক এইচ দ্বারা একটি হাইড্রোজেনের পরমাণুকে বোঝানো হয়। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সর্বদা ঘুরতে থাকে। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন, নিউক্লিয়াসেও থাকে প্রোটন ও নিউট্রন, তাও ঘুরতে থাকে। দেখো চিত্রে দেখা যাচ্ছে, এই চিত্রটা দেখতে পাচ্ছ কিনা পান্না? ছবি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এই দেখো এখানে ইলেকট্রন নিউক্লিয়াসকে সব কেন্দ্র করে সবসময় ঘোরে, আর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, তারাও তাদের অক্ষে তারা সবসময় ঘোরে। দেখো এই পরমাণুর আর একটা চিত্র এভাবে, এই কক্ষ যে পথ দিয়ে ইলেকট্রন ঘুরে তাকে অরবিট বলে, আর যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি তাকে অরবিটাল বলে। তো এই অরবিটে ইলেকট্রন গুলো দেখানো হয়েছে। এখানে দেখো যে এই কক্ষপথ বা এই শক্তি স্তরে এভাবে ইলেকট্রন গুলো থাকে, একটা স্বাভাবিক চিত্র দেখানো হয়েছে। এবার দেখো পরমাণুতে আসলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, আর তারাও চিত্র এরকম দেখানো হয়েছে। হাইড্রোজেনে একটা ইলেকট্রন রয়েছে, দেখো সেও এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে সবসময় ঘুরতে থাকে। আরো কিছু চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো ঘোরে। দেখো হিলিয়াম পরমাণুর ইলেকট্রন, এবার একটা পরমাণু এখানে এভাবে বিভিন্ন চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো এখানে যে পথে ইলেকট্রন গুলো সব সময় ঘোরে পরমাণুতে তাকে অরবিট বলে, ওই পথটাকে অরবিট বলে। আর যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অরবিটে বেশি থাকে সেটা হলো অরবিটাল। তো অরবিটাল গুলো এমনি যেমন আমরা গোল বা এরকম বৃত্তাকার, উপবৃত্তাকার বলে থাকি, কিন্তু আসলে আমরা জানি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। দেখো খেয়াল করে যে স্যার, এস অরবিট ও অরবিটালে, অরবিটালের মধ্যে পার্থক্যটা বুঝলাম না। অরবিট হলো যে পথ দিয়ে ইলেকট্রন সবসময় ঘোরে তাকে অরবিট বলে। দেখো এখানে এই যে এই হলো অরবিট, ঠিক আছে? এই পথটারে কি বলে? অরবিট বলে। অরবিট। আর যে, হ্যাঁ হ্যাঁ, আর এইখানে ও কোনো না কোনো সময় স্থির থাকে, পাওয়া যায় খুঁজে কোনো কোনো না সময় এক সর্বাধিক সময় ব্যাপী যেখানে ওই পথে তাকে পাওয়া যায় তাকে অরবিটাল বলে। দেখো অরবিটালের চেহারা আমরা জানি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এগুলো জানি। এই এস অরবিটালের আকৃতিটা দেখো এমন। হ্যাঁ, আজকে আমার বিষয়ের সাথে বিষয় শিরোনামে দিছি পরমাণু, ইলেকট্রন আবিষ্কার, প্রোটন আবিষ্কার, কিন্তু তার আগেই আমি এই পরমাণুর সাথে রিলেটেড কিছু জিনিস দেখাচ্ছি। সেটুক খেয়াল করো, দ্রুত বোঝার জন্য আমি দিছি একটু ছবিটা, তাই বলে যাচ্ছি। দেখো এখানে এস অরবিটালের আকার কিন্তু এরকম গোলাকার, পির আকার এরকম ডাম্বেল আকার, এই ডির আকার এরকম এই নাশপাতির মতো আকার। এইভাবে হলো পরমাণুতে এইভাবে অরবিটাল গুলো থাকে, অরবিটাল।
আচ্ছা এবার দেখো মূল কণিকা কাকে বলে? যে সমস্ত কণিকার সমন্বয়ে পরমাণু সমূহ গঠিত তাকে মূল কণিকা বলে। পরমাণুতে স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের মূল কণিকা রয়েছে। মূল কণিকা গুলো যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুতে দেখো এরকম ইলেকট্রন, নিউট্রন, প্রোটন কেন্দ্রে আছে, অর্থাৎ নিউক্লিয়াসে আছে এই যে। আর ছবিতে দেখা যাচ্ছে নিউক্লিয়াসে আছে প্রোটন আর নিউট্রন। আর এই যে শক্তি স্তর বা অরবিটে আছে ইলেকট্রন। তো পরমাণুতে মূল কণিকা কয় ধরনের? দুই ধরনের, স্থায়ী অস্থায়ী। স্থায়ী মূল কণিকা তিনটি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকা নিউট্রিনো, ইত্যাদি হলো অস্থায়ী মূল কণিকা, যা পরমাণুতে সামান্য সময়ের জন্য থাকে। কিন্তু এই সব পরমাণুতে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু, এক ভর বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু, তাতে কোনো নিউট্রন নেই, কিন্তু আছে শুধু একটা প্রোটন আর একটা ইলেকট্রন। যে হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের আইসোটোপ হলো 7টি, তার এক ভর বিশিষ্ট যে আইসোটোপ তাতে নিউট্রন নেই, শুধু আছে একটি মাত্র প্রোটন এবং একটি মাত্র ইলেকট্রন। আর সকল পরমাণুতে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই স্থায়ী মূল কণিকা রয়েছে। এরপর দেখো আজকের পাঠ শিরোনামে ছিল ইলেকট্রন আবিষ্কার। ইলেকট্রন আবিষ্কারের জন্য বেশ কয়েকজন বিজ্ঞানীর কাজের ফলশ্রুতিতে ইলেকট্রন আবিষ্কৃত হয়। বিভিন্ন বিজ্ঞানী তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ইলেকট্রন আবিষ্কারের শেষে যে বিজ্ঞানী থমসনের মাধ্যমে ইলেকট্রন আবিষ্কৃত হয়। তো প্রথমে দেখো একটি অজৈব লবণে জলীয় দ্রবণে বিদ্যুৎ প্রবাহ চালনা করে বিজ্ঞানী ফ্যারাডে প্রমাণ করেন যে কোন মৌলের 1 গ্রাম তুল্য ভর গ্রাম স্যার শোনা যাচ্ছে না। আমারটাই তো কোনো প্রবলেম দেখি না। আমি তো আজকে কোনো ভিডিও দিইনি, ভিডিও ছাড়াই ছবি দেখাচ্ছে আজকে, পুরো কন্টেন্টে ভিডিও ছাড়া, তাহলে এই ছবিটাই ভিডিওর। এবার শোনা যাচ্ছে না? জি স্যার বলেন। আচ্ছা, তো একটি অজৈব লবণে জলীয় দ্রবণে বিদ্যুৎ প্রবাহ চালনা করে বিজ্ঞানী ফ্যারাডে প্রমাণ করেন যে কোনো মৌলের 1 গ্রাম তুল্যভর উৎপন্ন করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়। আবার যদি মৌলের 1 গ্রাম তুল্যভর ও গ্রাম পরমাণুর ভর পরস্পর সমান, মৌলের 1 গ্রাম বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ এক পরমাণুর বিদ্যুৎ চালন 19 কুলম্ব নির্ণীত হলেও এই চার্জ ধনাত্মক না ঋণাত্মক তা নিরূপণ করার 91 সালে বিজ্ঞানী স্টোনি বিদ্যুৎ চার্জের এই ক্ষুদ্রতম এককের নাম দেন ইলেকট্রন। দেখো ইলেকট্রন ঋণাত্মক বিদ্যুৎ প্রবাহী কণার প্রমাণ চার্জ দিয়ে থমসন করেন। তিনি কিভাবে, দেখো এই ডান পাশে এই ছবিটা দেখা যাচ্ছে কিনা, দেখো এইটা হলো একটা ক্যাথোড টিউব বলে একে, ক্যাথোড রশ্মি টিউব।
দেখো এই যে জে জে থমসন যখন ইলেকট্রন ইলেকট্রন উনি করলেন যে ঋণাত্মক করেছিলেন, দেখো 0 আবদ্ধ কালে, দেখো এটা একটা কাঁচনল কিন্তু আবদ্ধ ভ্যাকুয়াম, এটার ভিতরে বাতাস থাকতে পারবে না, বাতাস বের করার জন্য ভ্যাকুয়াম পাম্পও রয়েছে দেখো। এবং এর সাথে এটা একটা কাঁচের পাত্র, এর সাথে হাই ভোল্টেজের বিদ্যুৎ যুক্ত করে একটা ক্যাথোড এবং অ্যানোড দুটো ইলেকট্রোড দেওয়া আছে। এই আবদ্ধ কাঁচনলে কোনো গ্যাস দিয়ে এর ভিতর দুটি তড়িৎদ্বার প্রবেশ করিয়ে প্রবেশ করে উচ্চ বিভব ভোল্টেজের বিভব দুটির ভিতর বিদ্যুৎ এই দেখো ইলেকট্রোড বিদ্যুৎ বিদ্যুৎ এখানে ফলে কোনো বাধা না থাকলে এই রোশ ক্যাথোড আর প্রতি দেয়া থাকে বের হয়ে সোজা কোনো সরল প্রবাহমান হতে অ্যানোডের দিক প্রবাহমান থেকে অর্থাৎ প্রবাহ হতে থেকে অ্যানোডের পিছনে কাঁচের উপর পড়তে করে, এখানে যে রিপ্লে হয় এটা কোন বিদ্যুৎ ক্ষেত্রের মধ্য দিয়ে এই রশ্মি চালনা করা হয়, তাহলে দেখা যায় যে তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক এই রশ্মি বেড়ে যায়, এতে বোঝা যায় এই বিজ্ঞানী থমসন দেখো এদের ভিতরে গ্যাস নাইট্রোজেন বিভিন্ন গ্যাস নিয়ে দিয়ে হাই ভোল্টেজের হাই ভোল্টেজ বিভব বিদ্যুৎ এখানে বিভব বিভব আয়নায়ন পরমাণু গ্যাসীয় এক মোল কোন পদার্থ থেকে এক ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ বিভব বলে। এই জন্য আমাদের বিদ্যুৎ প্রয়োজন হয়। এখন যদি এই থেকে যখন বিদ্যুৎ তার সাথে দুটো ইলেকট্রোড, এক ঋণাত্মক তড়িৎ আর ধনাত্মক বলে এই ক্যাথোড, দেখো বাম পাশে ক্যাথোড ঋণাত্মক এটা, আর এই ডান পাশে অ্যানোড। এই যখনই বিদ্যুৎ তখন থেকে এর এতে বিদ্যুৎ ক্ষরণ হয়ে এর থেকেই এই যে ঋণাত্মক রশ্মি অর্থাৎ ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি সরল পথে সোজাসুজি এই অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে। এই অ্যানোডের পিছনে যে কাঁচের দেওয়ালে ফসফর অর্থাৎ প্রতিপ্রভ জাতীয় পদার্থ প্রলেপ দিয়ে থাকলে এখানে যে আলোকিত হলেই বোঝা যাবে যে ক্যাথোড এভাবে তিনি 1897 সালে এই পরীক্ষাটা উনি করেছিলেন। এই
যে এই আলোক রশ্মিতে ঋণাত্মক কিভাবে আবার প্রমাণ করলেন, যেহেতু ওটা পজিটিভের দিকে যাচ্ছে সেদিক থেকে এবং সরাসরি যাচ্ছে সেদিক থেকে উনি আরো ক্লিয়ার হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য এই দুই পাশে দেখো আরো একটা ছবির মাধ্যমে সেটা দেখাইছে যে তড়িৎ ক্ষেত্র এই 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 যে টিউবটার তড়িৎ ক্ষেত্রের পাশে আরো একটা আলাদা তড়িৎ ক্ষেত্রের পাশে বসাইছে, দেখো সেটাও আমি এই ছবি দেখো। এখানে ক্যাথোড রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় কিভাবে, দেখো কাঁচপত্রটির পাশে অন্য একটি তড়িৎ ক্ষেত্র বসিয়ে ক্যাথোড রশ্মি ধনাত্মক তড়িৎ দ্বারা দেখে দেয়, সেটা দেখাইছে। দেখো এখানে এই যে টিউব যেটা আগে ছবিতে দেখলাম, দেখো আবার এই ছবিটা এই যে পাশে কিন্তু আলাদা কোনো তড়িৎ ক্ষেত্র উনি বসাননি, কিন্তু পরবর্তীতে যখন দেখলেন যে এই ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি বেরোয় যেটাকে ক্যাথোড রশ্মি বলেছেন, সেটা ঋণাত্মক ধর্মী তা বোঝার জন্য, তা প্রমাণের জন্য উনি আবার কি এর পাশে আর এই যে বসাইছে জানো অর্থাৎ বসানো একটা দেওয়া আছে সেটা ক্যাথোড, আর পজিটিভ দেখা যাচ্ছে ওই রশ্মি দেওয়ার কথা, এটা প্রান্ত থেকে সেই দেখো ক্যাথোড রশ্মির আর কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, ক্যাথোড রশ্মিতে উৎপন্ন ইলেকট্রন গুলো মুখ সবসময় ফ্রি এবং সর্বদা একই রকমের, অর্থাৎ যে কোনো গ্যাস যেটাই নাম না কেন সব গ্যাস ক্যাথোডের প্রকৃতির ধাতু এবং কোন নির্দিষ্ট একটা গ্যাস ধর্মী সকল ইলেকট্রনই একই রকম হয়, একই চার্জযুক্ত হয়, একই ভর বিশিষ্ট হয়। এর যে ভর এই যে রশ্মির ভরও আছে এবং সে যে স্বল্প চলে, তারপরে তড়িৎ ক্ষেত্র দ্বারা তড়িৎ এই তৈরি এগুলো সবই পরীক্ষা করার সময় উনি পরীক্ষা করার সময় এই সবগুলো ধর্মকেই তিনি এক এক করে পরীক্ষা করেছেন। দেখো এই 1917 সালে বিজ্ঞানী মিলিকান ইলেকট্রনের চার্জের পরিমাণ নির্ধারণ করেন কিভাবে 1.02 × 10⁻20 EMU ইলেক্ট্রোম্যাগনেটিক ইউনিট বা -18 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এবং এই ইলেকট্রনের এই যে এই চার্জের ভরও আবার 9.11 × 10⁻28 গ্রাম। এরপরে দেখো যে আসলে ক্যাথোড রশ্মি পরীক্ষা করতে গিয়ে আমাদের এই ধর্মগুলো এই বৈশিষ্ট্যগুলো ক্যাথোড রশ্মি দেখাইছে, উনি এইগুলো পেয়েছিলেন। দেখো ক্যাথোড রশ্মি পথে চলে, ক্যাথোডের ভর আছে, প্রভাবিত হয় ক্যাথোড ক্ষেত্র দ্বারা করে দেখো এদের ছিল থেকে বই, সেইগুলো বই থেকে না
আরো এত ধাবিত গায়ে তার অ্যানোডটা যদি প্লাটিনাম বা অন্য কোনো ধাতব তৈরির তার রশ্মি ওখানে সে আবার নেই না, সেটা উনি এই রশ্মি এক্স রে রশ্মিটা কিন্তু তৈরি করেছিলেন বিজ্ঞানী রঞ্জেন। তো যেহেতু এর প্রকৃতি কিভাবে এইটা আসে, কিভাবে ধর্ম বা প্রকৃতি কি সেটা জানা যায় না, কিন্তু এর ছেদন ক্ষমতা রয়েছে। কিন্তু এই জিনিসটা নির্ধারণ যেহেতু এক্স রে কিন্তু বিজ্ঞানী রঞ্জেন। দেখো তারপরে এই একটা এখানেও এখানে দেখো চুম্বক ক্ষেত্র দ্বারা এই রশ্মি কিন্তু প্রভাবিত হতে পারে। যেমন এখানে দেখো যে এইটা থেকে অ্যানোডে যে যায় আবার তার একটা ভিন্ন কাজ এরপরে যে পড়বে এই চিত্র চুম্বকের দুটি যখন বসায় তখন কিন্তু এক হয়। চলাচল মধ্য প্রতিভব পদার্থের উপরে যে পড়তে পারে করেছে ঠিক বসায় টিউবের বাইরে সেটা
এই যে ভাবে না আমি দেখো আমি ছোট বড় অনেকগুলো টিউব দেখাইছি, এই টিউব গুলো কিন্তু এইভাবে তোমার এইভাবেই তৈরি থাকে টিউব গুলো, ওগুলো তো সরল চিত্র, আর এইগুলো তার অরিজিনাল শেপ এবং তার যত মেকানিজম যত কাজ হয় এই ইসের ভিতরে, এই tube এ। এরপর আরো এত কি আরো এরা এটা করে এখানে দেখাচ্ছি ভিতরে ওই এবং অন্য আমাদের ওখানে যে ছবিগুলো তা কিন্তু নয়, সেই চিত্রগুলো দুইটা এরপরে ওই কিভাবে কয়েকটা চিত্র প্রভা এইভাবে দেখা যায় ওই একই সে এখানে ওই ঘনচার্যযুক্ত কণা আগে আর এখানে দেখো এখানেও তোমার আমরা ক্যাথোড রশ্মি আর বিজ্ঞানীরা এই যে যেহেতু ভিতর গ্যাস নিয়ে করে আর করলেন কি যে অ্যানোড থেকে ক্যাথোড থেকে যেমন ঋণাত্মক চার্জ বা ক্যাথোড রশ্মি বের হয়, অ্যানোড থেকেও কিন্তু পজিটিভ রে বেরোয় এই ক্যাথোডের দিকে ধাবিত হয়। অ্যানোড থেকে বেরোয় যেমন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে নেগেটিভ ধাবিত হয়, অ্যানোড থেকেও ক্যাথোডের দিকে ধাবিত হয়, সেটা দেখাচ্ছে। দেখো এইখানে এখানে ছিল যেহেতু এই ক্যাথোডের ছিদ্রপথ দিয়ে পজিটিভ রে গুলো এই কাঁচপাত্রের গায়ে লাগে, এজন্য এটা ক্যানাল রশ্মিও নাম দিয়েছেন পরবর্তীতে উনি। তো দেখো পরীক্ষা করে ধনাত্মক চার্জযুক্ত কণা ক্যাথোড রশ্মি যন্ত্রে যদি সচিত্র ক্যাথোড ব্যবহার করা হয় তাহলে লক্ষ্য করলে দেখা যায় যে অ্যানোড হতে ক্যাথোডের দিকে সঞ্চালিত হয়ে ক্যাথোডের ছিদ্রপথে নির্গত হয়ে ক্যাথোড তড়িৎদ্বারের পিছনে কাঁচের দেয়ালে প্রতি প্রভা সৃষ্টির মাধ্যমে দীপ্তিমান করে তোলে। এই রশ্মিকে অ্যানোড রশ্মি বা ধনাত্মক রশ্মি বা ক্যানাল রশ্মি বলে। পরবর্তীতে 1911 সালে রাদারফোর্ড এই রশ্মির নাম দেন প্রোটন। দেখো এই সেই এর আরো একটু সরল মানে আরো একটু সহজ চিত্র, যেটা আগে ওই চিত্রটা তো নেগেটিভ পজিটিভ দুটোই দেখানো আছে, শুধু এখানে পজিটিভ কণাগুলো পজিটিভ রেটা কিভাবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধাবিত হচ্ছে। এবং এখানে দেখো এই যে কাঁচের পাত্রের গায়ে যে এখানে তোমার
প্রতিপ্রবাহ সৃষ্টি করে এখানে যে এই পজিটিভ যেটাকে প্রোটন এই গ্যাস ক্যাথোড রশ্মি বা ঋণাত্মক কণা উৎপন্ন হয়, কিন্তু পরমাণু মাত্রই বিদ্যুৎ নিরপেক্ষ কণা। আমরা প্রথমে পেয়েছিলাম ঋণাত্মক কণা। তো আমরা এই বিজ্ঞানীদের ধারণা পরমাণু মাত্রই যত বিদ্যুৎ নিরপেক্ষ হওয়ার কথা, অর্থাৎ পরমাণুর মধ্যে ধনাত্মক বিদ্যুৎধর্মী কণা অবশ্যই থাকবে, ঋণাত্মক কণা যদি থাকে তাহলে ধনাত্মক কণাও রয়েছে। অর্থাৎ পরমাণুতে ঋণাত্মক ধর্মী ইলেকট্রনের পাশাপাশি ধনাত্মক ধর্মী কণাও থাকায় স্বাভাবিক, যা পরবর্তীতে রাদারফোর্ড এই কণার নাম দেন প্রোটন। প্রোটনকে H+ বা P দ্বারাও প্রকাশ করা হয়। এর চার্জ প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম্ব, ভর হলো 1.673 × 10⁻20। একই এই যে ক্যানাল রশ্মি, ক্যানাল রশ্মির ক্যাথোড এটা সেটা এইভাবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে এবং এইভাবে তার পদার্থযুক্ত পর্দা থাকে। আবার দেখো এই চিত্রটা ডান পাশে ওই রকমই, এই টিউবের মতো, এই টিউব ওটাও টিউব এটাও টিউব, কিন্তু একই বিষয়টা ভালো করে বোঝার জন্য ডান পাশে দেখো যে এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কিভাবে পজিটিভ রেগুলো সরল পথে ধাবিত হচ্ছে, এবং তা কিনা ওই এই আরো বলে ক্যাথোড টিউব সিআর এখানে ওর ভিতরে সিআরটি ক্যাথোড ভিতরে যে কাজগুলো ওরা করে তার জন্য যে যে পদার্থ দেয়া থাকে এই ভিতর বাইরে গান বলে এত করে থাকে তারপর এটা দেখো 5 নম্বরে অ্যানোড লাল পরিবর্তনের জন্য জন্য